হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো এসএসসি এমসিকিউ সলভ বোর্ড কোশ্চেনগুলোর যে এমসিকিউ যেগুলো একটু সবার সমস্যা হয় সেই ধরনের ম্যাথগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং প্রতি সপ্তাহে আমাদের এরকম একটা ক্লাস থাকবে যে কোনো সাবজেক্টে। তোমাদের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাগুলো আমাদেরকে পাঠাবা, আমরা সেগুলো সলভ করে দিব। তো এইখানে যে কাজটা আমরা করেছি দেখো, এইখানে যে ম্যাথগুলো আছে এগুলো যদি তোমরা ম্যাথের মতো করতে চাও তাহলে 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 কিন্তু হবে, কিন্তু সেই সময়টা কিন্তু তোমার নাই। এগুলো কিন্তু এমসিকিউ। তাহলে আমরা এমসিকিউকে খুব সহজে কিভাবে সলভ করব, খুব দ্রুত কিভাবে সলভ করব সেই টেকনিকগুলো একটু শিখব। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর উভয় দিকে বাড়ালে বহিস্থ কোণের সমষ্টি কত। খুব মজার একটা প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু, দেখো এখানে যদি আমি এরকম একটা সমবাহু ত্রিভুজ নিতাম তাহলে যে কোনো একটা বাহু, ধরো এই বাহুকে আমি টার্গেট করলাম, এই বাহুকে এইদিকে, এই বাহুকে এইদিকে বাড়ালাম। বাড়ানোর ফলে আমাদের কি হয়, এইখানে যে দুইটা কোণ তৈরি হয়েছে সেই দুইটা কোণ হলো বহিস্থ কোণ। এখন দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলো থাকে কত ডিগ্রি, 60 ডিগ্রি। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মান থাকবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো এইখানে যদি 60 ডিগ্রি এটা হয় তাহলে আমরা জানি টোটাল এক সরলকোণ সমান কত হয়, 180। সুতরাং এটা হলো 120। ঠিক একইভাবে এটা হবে আমাদের 120। এখন বলছে বহিস্থ কোণের সমষ্টি নির্ণয় করো। দেখো এই কোণ এবং এই কোণের সমষ্টি কত, 120 যোগ 120 সমান 240, অর্থাৎ 240। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো দ্বিতীয় কোশ্চেনটা আমরা দিয়েছে যে a সমান 2 3 4। দেখো a সমান 2 3 4 এর প্রকৃত উপসেট কয়টি। তো প্রকৃত উপসেট নির্ণয় করার জন্য আসলে উপসেট নির্ণয়ের যে সূত্রটা সেটা হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এতটি হবে। দেখো এখানে n এর মান কত, 1 2 এবং 3, অর্থাৎ n এর মান আসছে 3। কিন্তু প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্রটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ তার থেকে একটা কম হবে। দেখো এখানে মান যদি আমরা বসিয়ে দিই 2 এর পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ 8 মাইনাস 1 সমান 7। অর্থাৎ প্রকৃত উপসেট এই ক্ষেত্রে হবে আমাদের কয়টা, 7টা। বাস্তবে কিন্তু এরকম কোনো সূত্র নাই। আসলে এটা আমরা বোঝার সুবিধার্থে এরকম দিয়েছি যাতে খুব সহজে তোমাদের হয়ে যায়। উপসেট নির্ণয় আমার করার দরকার নাই। তো আমরা যে কাজটা করব 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বসিয়ে দেব প্রকৃত উপসেট বললে, আর শুধু উপসেট বললে শুধু 2 টু দি পাওয়ার n। দেখো এইখানে এই যে -1 আমরা কোনটা বাদ দিয়েছি, আসলে সেটা বাদ দিয়েছি হলো আমাদের ফাঁকা সেট। একটা উপসেটের ভিতরে কিন্তু ফাঁকা সেট সব সময় থাকে, কিন্তু প্রকৃত উপসেট হলে সেই ফাঁকা সেটটাই বাদ চলে যায়। ফাঁকা সেট বাদে যা থাকে সেগুলো হলো তার প্রকৃত উপসেট। এই জন্য আমাদের সূত্রটা নিব কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো একটা m এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি। একটা এম কে যদি তোমরা ঘোরাও সর্বোচ্চ এখানে প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হতে পারে, কত হতে পারে, 360 ডিগ্রি। মনে রেখো নাম্বার 4 যে প্রশ্নটা আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা অনেকের সমস্যা হয় কিন্তু খুবই সহজ। এরকম দেয়া আছে, এটা দেয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে s টু c। দেখো যাই থাক না কেন আমরা কিন্তু এটা থেকে নির্ণয় করতে পারবো। দেখো এইটা সমান আমরা কিন্তু লিখতে পারি এইটা, আবার এইটা সমান লিখতে পারি আমরা এইটা। সুতরাং a বাই b সমান কত হবে, 2/3। এটা আমরা লিখতে পারি। আবার একইভাবে আমরা লিখতে পারি b বাই c সমান কত, 2/3। কোনো সমস্যা নাই। এখন দেখো এইটা গুণ এইটা আমরা দিয়ে দিই, 1 নং গুণ 2 নং করে দিই। তাহলে কি হবে, দেখো a বাই b b বাই c সমান 2/3 গুণ 2/3। এখন b আর b কাটা, তো উপরে আমাদের থাকতেছে কত, a বাই c সমান কত, 2 2 4 9, অর্থাৎ a টু c সমান কত, 4:9। তো আমরা যখন এই পর্যন্ত চলে আসবো আমাদের অঙ্ক করার কিন্তু প্রয়োজন নাই। দেখো এখানে আমরা যদি এইটাকে এটাকে গুণ করে দিই, কাটাকাটি হয়ে যায় অটোমেটিক a বাই c। তখন আমাদের কি হইতেছে, এখানে 2 গুণ 2 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 4 3 3 কত হয়, 9, অর্থাৎ হবে 4/9। এটা হবে আমাদের অ্যান্সার। তো খুব সহজভাবে আমরা যদি ম্যাথটা পুরোটা যদি সলভ না করি তাহলে দেখো কিভাবে করবে। দেখো তোমাদের এখানে চেয়েছি কত, a is to b, তোমরা জানো। তাহলে যে কাজটা করবে a is to c, এই কোণাকুণি ভাবে এইভাবে যদি চাই
তাহলে আমরা লিখবো সরাসরি a/c সমান কত 2 এর তোমরা স্কয়ার করে দাও, কত হয় 4/2, 3 এর স্কয়ার করে দাও, কত হয় 9। এটাই হলো আমাদের অ্যানসার। তো নাম্বার 5 এ চলে যাই আমরা। দেখো নাম্বার 5 কি বলছে। নাম্বার 5 বলছে যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়, এটা একটা বর্গক্ষেত্র ধরে নিলাম। তো এর এক বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে দেখো এর পরিসীমা হবে কত 4 বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4x। এরপরে কি বলছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি √2 × x, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো তোমার x কেটে গেল। এখন একে তোমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারো 4:√2, এটাও কিন্তু অ্যানসার। শুধু এটাই কি অ্যানসার? আরো তো শর্ট করা যায়। দেখো আমরা √2 দিয়ে যদি দুজনকে ভাগ করে দিই, তাহলে এদিকে থাকে কত 2√2:1, এটা হলো আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইখানে আমরা √2 দিয়ে একে ভাগ করলে আসলে কি 2√2 হয়? হ্যাঁ অবশ্যই হয়। দেখো 4 সমান আমরা কি জানি, √2 কয়টা? 4টা। 2 দুগুণ 2 2 2 2 দুগুণ 4, অর্থাৎ 4 সমান যদি এটা হয়, তখন একে যদি আমরা √2 দিয়ে কাটাকাটি করি, দেখো √2 চলে গেছে, তাহলে আমাদের এখানে আছে কত 3টা √2। তো 2টা √2 মিলে কত হয় শুধু 2 আর একটা √2। তাহলে দেখো 4 কে যদি আমরা কাটাকাটি করি কি দিয়া, √2 দিয়ে ভাগ করে দিলাম 2√2, আর এখানে √2 কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে তো 1 থাকে। তো এটা হলো আমাদের অ্যানসার। এখন আমরা চলে আসি 6 নাম্বার, অর্থাৎ এটাও খুব সহজ। তো বিষয়টা আমাদের বুঝতে হবে। 16 ধারার কোন পদ 1024। তো তোমার আগে চিন্তা করতে হবে এই ধারাটা আসলে কি ধারা। তুমি দেখতেছো প্রথমে 1, এরপরে 4, তারপরে 16, অর্থাৎ 4 1 4, 4 4 4 16। তো আমরা বুঝতেছি এই ধারাটা কি ধারা, একটা গুণোত্তর ধারা। যদি আমাদের একটা গুণোত্তর ধারা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম পদ কত a সমান 1, সাধারণ অনুপাত r সমান কত হবে 4। তো তুমি জানো না আসলে ধারাটির কোন পদ 1024, তাহলে তোমার লিখতে হবে আমরা জানি না যেহেতু ধারাটির n তম পদ হলো 1024। এখানে তুমি এর মান বসিয়ে দাও, এখানে 4n-1 অর্থাৎ 1024। এখন এইখান থেকে তোমরা n এর মান বের করো। এই n এর যে মান সেইটাই হবে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখন আমাদের 7 নাম্বার ম্যাথটা, এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। দেখো এই ম্যাথটা সবাই আসলে সমাধান করে অ্যানসার দিয়ে দেয়, কিন্তু আসলে এটা কিন্তু ভুল। এই জন্য আমাদের এটা দেয়া। দেখো এই আছে, তো একে যদি আমরা সমাধান করি কি হয়, 2x - 5 ইকুয়াল কিন্তু 1। এখন উভয় পক্ষে বর্গ করলে কত আসে, 2x - 5 সমান 1। তাহলে দেখো x সমান যদি আমরা ক্যালকুলেশন করি আসে কত 3। তো বাস্তবে x সমান 3 অ্যানসার। তো আমরা কিন্তু এখন বসিয়ে দিতে পারি যে নিম্নের সমাধান সেট কত এটা। কিন্তু আমাদের কিন্তু একটা কোশ্চেন থেকেই যায়, এই যে 3 অ্যানসার, এই 3 যদি তুমি এখানে বসিয়ে অর্থাৎ বাম পক্ষে বসিয়ে যদি ডান পক্ষ পাও, তাহলে হবে এটা সমাধান সেট। না হলে কিন্তু কোনো সমাধান সেট নাই এখানে, অর্থাৎ এটা কি হবে ফাঁকা সেট। তো তোমরা দেখো এখানে আমরা বাম পক্ষে মান বসাই, 2x - 5 + 3, এখানে 2x এর মান কত 3 × 5 + 3, তাহলে কত 6 - 5 = 1। 1 এর রুট করলে কত হয় 1ই হয়। তাহলে 1 + 3 = 4। আসলে দেখো তুমি এখানে বাম পক্ষে পেয়ে গেছো কত 4, কিন্তু ডান পক্ষে কত আছে 2। সুতরাং এর কোনো সমাধান নেই, অর্থাৎ এর সমাধান সেট কোনটা হবে ফাঁকা সেট। তো বুঝতে হবে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা আগে সমাধান করব। এইটা যদি আমরা এইটার বাম পক্ষে বসাই, যদি ডান পক্ষ পাই, তাহলে সমাধান সেট থাকবে, না হয় থাকবে না, সেটা হবে ফাঁকা সেট। তাহলে এইটার অ্যানসার কি ফাঁকা সেট। ওকে, এখন যে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকের কনফিউশন তৈরি করে, সেই প্রশ্নটা হলো দেখো এই একটা আমাদের কি বলে 17 অধ্যায়, অর্থাৎ জেনারেল 17 নম্বর অধ্যায়ের জন্য পরিসংখ্যানের একটা ম্যাথ। তো বলা হয়েছে যে এত মধ্যম শ্রেণীর ঊর্ধ্বসীমা কত
এটার মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? যদি তোমাদের এখানে আরো একটা থাকতো সরাসরি বলে দিতে যে এটা মধ্যক শ্রেণী, হ্যাঁ ভাই মধ্যক কিন্তু এটা নাও হতে পারে। তো তোমাদের যে কাজটা করতে হবে এই গণসংখ্যার সবগুলোর যোগ করতে হবে। দেখো গণসংখ্যার সবগুলো আমরা যোগ করলে কত আসে? এইদিকে আসছে কত? 20 20 10 30 34। এখানে আমরা n সমান পেয়েছি কত? 34। তো আমরা নির্ণয় করব n/2। n/2 সমান কত? 17। এই 17তম পদের মানই হবে মধ্যক শ্রেণী, যে কোনোটা হতে পারে। দেখো এখানে 17তম পদের মান কোনটা হয়? এখানে কত? প্রথমে 4 4 আর 12 যোগ করলে কত হয়? 16 16 আর 8 যোগ করলে কত হবে? 24। দেখো এই 24 এর ভিতরে কিন্তু 17 আছে, অর্থাৎ সেকেন্ড দুইটা 1 2, এই 2 এর ভিতরে কিন্তু কখনোই আমার 17 নাই। সুতরাং 1 নাম্বার বা 2 নাম্বার কখনোই মধ্যক শ্রেণী হতে পারে না। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কত? 41 থেকে 50। সুতরাং এই 41 থেকে 50 শ্রেণী যদি আমাদের মধ্যক শ্রেণী হয়, এইটা যদি মধ্যক শ্রেণী হয়, দেখো এটার ঊর্ধ্বসীমা কত? 50 অ্যান্সার। তো আশা করি বুঝতে পারবে। তো প্রথমে যে কাজটা করবে, আমাদের ম্যাথ করার দরকার নাই, আমরা আগে দেখবো কি এগুলা সবগুলো যোগ করব। যোগ করে কত আসছে আমাদের? যেহেতু একটা জোড় সংখ্যা 34, একে আমরা সরাসরি 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা আসলো, ওই মানটা কোন শ্রেণীর ভিতরে আছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে 4 1 4, প্রথমটা বাদ। 4 আর 12 কত হয়? 16, অর্থাৎ সেকেন্ড ঘরের জন্য 16। 16 ভিতরে কিন্তু 17 নাই। এখন 16 আর 8 কত হয়? 24, অর্থাৎ থার্ড নাম্বার লাইনে কিন্তু তোমার এই 17টা আছে। সুতরাং এই শ্রেণীটা হবে কি শ্রেণী? আমাদের মধ্যক শ্রেণী। এই শ্রেণীর ঊর্ধ্বসীমাটা কত? দেখো 50। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হবে কত? 50। নাম্বার 9। এখন চলে আসে আমরা 9 নম্বর প্রশ্ন। দেখো এখানে ঘনকের আয়তন দেওয়া আছে এত, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব একটা পেস লাগিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম থাকে কি কর্ণের দৈর্ঘ্য আয়তন বের করতে বলে, কিন্তু এখানে বলছে কত? আয়তন দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সমস্যা নাই। তো আমরা জানি ঘনকের আয়তন কত? a কিউব। a কিউব সমান কত? এখানে a কিউব সমান এত। তো এখান থেকে আমরা এর মানটা বের করব। দেখো আমাদের এই জায়গায় যে কাজটা করতে হয়, এখানে আমাদের ঘনকের আয়তন সূত্রও জানা লাগবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কিন্তু জানা লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এর মান বের করি, কিভাবে বের করতে পারি? a সমান এই 3টা ওই পাশে যায় কত হয় আমি সবাই জানি। আর 24 কে যদি আমরা ভেঙে লিখি, দেখো 8 × 3 আমরা লিখতে পারি, কিন্তু 8 × 3 আর সাথে আছে কত? √3। এর পাওয়ার কত আমাদের? 1/3। এখন একটা জিনিস দেখো, খুব সহজে আমরা কিভাবে করতে পারি। তোমরা তো জানো 3√3 মানে কত? 3√3 মানে কত? √3 এর পাওয়ার কত? কিউব করলে 3√3 হয়। এটা আমরা সবাই জানি যে 3√3 মানে কত? √3 পাওয়ার কিউব। তো দেখো এখানে 8 × √3 এর পাওয়ার যদি আমরা কিউব দিয়ে দিই, দেখো এখানে পাওয়ার যদি আমরা কিউব দিয়ে দিই, তার সাথে আমাদের গুণ আছে কত? 1/3। এই 3 আর এই 3 কাটা, তাহলে আমাদের মান পেলাম কত? এর মানটা 8√3। আমরা কিন্তু এখানে কোনো ক্যালকুলেটর ধরি নেই। এরপরে এখানে বলছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 × a। √3 × a, এটা কি? ঘনকের কর্ণ। তাহলে দেখো √3 × a, √3 এর সাথে যদি আমরা 8√3 গুণ করে দিই, কত হয়? 3, হ্যাঁ 24। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের যে কোনো ম্যাথ কিন্তু আমরা সলভ করতে পারবো মাত্র 10-15 সেকেন্ডের ভিতরে, 5 সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু সমাধান করা সম্ভব। এগুলো সলভ করতে করতে এমন একটা সময় চলে আসবে, তোমরা দেখেই বুঝে যাবে যে এটার অ্যান্সার এরকম। তবে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা যদি এখন 10 নম্বর প্রশ্নটা তুলি, 10 নম্বর প্রশ্ন যে কথাটা বলছে, এই প্রশ্নটার সামান্য ভগ্নাংশ রূপ কত আমাদের বের করতে হবে। তো তোমরা এটা তো জানোই যে আমাদের যে কাজটা করতে হয়, কোনো সংখ্যার উপরে একটা পূর্ণপরিক থাকার অর্থাৎ একটা 9। এখন তার বাম সাইডে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে? 1 2 3, অর্থাৎ 3টা। তাহলে আমরা, আচ্ছা এখানে আমার প্রশ্ন একটু বেশি তোলা হয়ে গেছে। এইটা
তো একটা নাই, তার বাম পাশে কত দুইটা সংখ্যা, অর্থাৎ আমরা শূন্য ব্যবহার করবো কয়টা, দুইটা। এখন এখন যে কাজটা করব, লব হবে আমাদের কি পুরাটা, অর্থাৎ 555 বিয়োগ এই যে পরপরিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলা, এখানে যদি 55 বিয়োগ হয় তাহলে উপরে দেখো 500 আর নিচে থাকে কত 900, কাটাকাটি করলে কত হয় 5/9। এটা হলো আমাদের অ্যানসার, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি 11 নম্বর প্রশ্নে যাই, 11 নম্বর খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই বুঝে অনেকেই বুঝে না। দেখো খুবই সহজ, কিন্তু আমাদের যে কাজটা করতে হয়, এখানে একটা সমবাহু ত্রিভুজ, আমি কেন সমবাহু ত্রিভুজ বললাম, কেন বুঝলাম, দেখো এখানে এ বি সি এসি অর্থাৎ তিনটা বাহুর মানে কিন্তু এখানে 4, তাহলে অবশ্যই এটা একটা সমবাহু ত্রিভুজ। তো বিপত্তিটা আমাদের এখানেই, আমাদের দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা হলো এডি। দেখো এটা এ বি সি আর এটা হলো ডি, আমার চেয়েছে কিন্তু এডি, এতটুকু সমস্যা। দেখো এখানে কিন্তু 4, এটা 4, পুরাটাও 4, তাহলে যদি আমরা এর অর্ধেক করি, এর অর্ধেক কত 2। এখন দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে দিই, কত ab স্কয়ার সমান ad স্কয়ার প্লাস bd স্কয়ার, এখান থেকে আমরা কার মান পাচ্ছি, ad স্কয়ার সমান কত ab স্কয়ার বিয়োগ bd স্কয়ার। ক্যালকুলেশন করো, ad এর মানটা বের হলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তো এই হলো আমাদের 11 নম্বর প্রশ্নের সলভ। এখন আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কি কনফিউশন, আসলে প্রশ্ন কিন্তু এক লাইনের কিন্তু সমস্যা হিউজ। দেখো পি কিউ আর ত্রিভুজের কি কোণ এবং আর কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। দেখো এখানে পি কিউ আর ত্রিভুজে আমি এখন পি ধরবো কোনটা, কিউ ধরবো কোনটা, আর ধরবো কোনটা, কি একটা সমস্যা। দেখো এখানে বলছে যে পি কিউ আর ত্রিভুজে কিউ কোণ আর কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কিউ আর এমন একটা জায়গায় হবে যাদের সমদ্বিখণ্ডক করা যায়। দেখো এইখানে আমরা যদি কিউ এবং আর দিয়ে দিলাম, এদের সমদ্বিখণ্ডক রেখা কোনটা, একটা কিউ একটা আরও পরস্পর কি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দু। তাহলে আমাদের পিটা কোথায়, তার অপোজিট হবে, এই হলো আমাদের পি কিউ আর। এখন প্রশ্ন পি কিউ আর, এই পি কোণের মান দেয়া আছে আমাদের কত 50 ডিগ্রি, বের করতে হবে আমাদের কত কিউ আর কোণ সমান হওয়ার। দেখো এই প্রশ্ন সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু কোনো বৃত্তে নেই। যদি বৃত্তের ভিতরে থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি বলে দিতাম এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ডাবল। অনেক সময় তোমরা এইভাবে ভুল করতে পারো, এটা বৃত্তস্থ কোণ ধরো, এটা কেন্দ্রস্থ কোণ ধরে এর ডাবল বসাই দিলে 100 আনসার। কিন্তু ভাইয়া এটা কিন্তু সম্ভব নয়। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এইখানে একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হলো কি, এই কোণটা ইকুয়াল কত, এটার যদি আমরা প্রমাণ করি, দেখো কিউ ও আর কোণ ইকুয়াল কত 90 মাইনাস কত, তার বিপরীত কোণটা আছে হাফ পি কোণ। এইখানে তো মান বসাইলে आंसर হয়ে যায়। দেখো এখানে আছে কত 90 ডিগ্রি মাইনাস হাফ, এখানে পি কোণের মান কত ডিগ্রি আছে 50 ডিগ্রি, কাটাকাটি করলে কত হয় 25। তাহলে 90 থেকে 25 যদি তুমি বিয়োগ করো তাহলে পাচ্ছ কত 65 ডিগ্রি। তাহলে এখানে आंसर আমাদের 65। তো প্রশ্নটা দেখো বুঝতে কিন্তু অনেক সমস্যা, কিন্তু आंसरটা কি সহজ। এরপরে দেখো আমাদের 13 নম্বর প্রশ্নটা আরেকটু কনফিউশন তৈরি করে দিয়েছে আমাদের, তবে প্রশ্নটা কিন্তু খুব সহজ। বলছে যে একটা সামান্তরিকের পরিসীমা, তো সামান্তরিকের যে পরিসীমা এবং আয়তের পরিসীমা কি সেম, কখনো কি সম্ভব? হ্যাঁ ভাই, কেন সম্ভব নয়। দেখো এটা একটা সামান্তরিক, তো সামান্তরিক মানে একটা আয়ত, সামান্তরিকের দুইটা বাহু পরস্পর সমান এবং আয়তেরও দুইটা বাহু পরস্পর সমান, সুতরাং তাদের যে পরিসীমা সামান্তরিকের পরিসীমা সেম হওয়া কোনো অস্বাভাবিক কিছু নয়। তো দেখো এখানে একটা বাহু কত আছে 4 এ ধরি আমরা, দেখো তাদের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত একটা আছে 4 আর একটা আছে 3, অর্থাৎ একটা বড় একটা ছোট। তাহলে বড়টা আমরা ধরি 4 এ আর ছোটটা ধরি কত 3 এ। এটা যদি 4 এ হয় এটাও 4 এ, এটা যদি 3 এ হয় এটাও 3 এ। তাহলে এদের পরিসীমার সূত্রটা কি, 2 × 3a + 4a = কত 20।
28, যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে কত 28। এই ক্ষেত্রে আমরা যদি মান বের করি, দেখো এখানে কত আসছে আমাদের 4 আর 3 7, 7 দুগুণে কত 14, 28, এ ইকুয়াল কত পেলাম আমরা 2। এখন এদের বৃহত্তম বাহু, দেখো এখানে বৃহত্তম বাহু কত ধরছি আমরা 4 এ ধরছি, তাহলে এর মানটা বসাও তো, 4 দুগুণে কত পাইলাম, বৃহত্তম বাহু কত পেয়েছি আমরা 8। এবং এদের ক্ষুদ্রতম বাহু কত 3 গুণ 2 কত পেয়েছি আমরা 6। এদের অন্তর, এই দুইটা বাহুর অন্তর কত, অন্তর মানে কি এদের বিয়োগফল, দেখো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 8 বিয়োগ 6 অর্থাৎ 2। এটা হলো আমাদের অ্যানসার। তো তোমরা যে কাজটা করবে সেটা হলো, দেখো কোনো কিছু চিন্তা করার দরকার নাই, যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা যে কাজটা করবে, এখানে কত আছে 4, এখানে আছে কত 3, তাহলে 4 যোগ 3 করো কত হয় 7। একে তোমরা কি দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবে, তাহলে কত হয় 14। এই 14 দিয়ে এই পরিসীমাকে ভাগ করে দিবে, ভাগ করার পরে যে মানটা পাবে সেই মানটাকে প্রথমটাকে গুণ করলে সেটা পাবো আমরা বৃহত্তম বাহু, মানে বড়টাকে গুণ করলে আমরা বৃহত্তম বাহু পাবো, ছোটটাকে গুণ করলে পাবো আমরা ক্ষুদ্রতম বাহু। এরপর তোমরা বিয়োগ করে দাও, আনসার হয়ে যাবে। তো খুবই সহজ। দেখো এর পরের প্রশ্নটা আছে, লাস্ট প্রশ্নটি যেটা করবো সেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো তার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো একটা সুষম ষড়ভুজ। তো এটা চেহারা দেখে কিন্তু আমরা বলতেছি এটা একটা সুষম ষড়ভুজ। এখন দেখো এইখানে কেন্দ্র, তো এইখান থেকে যদি আমরা সবগুলো যোগ করে দিই, কেন্দ্রীয় কোণ বা কেন্দ্রে ঘূর্ণন কোণ কত ডিগ্রি, কেন্দ্রে ঘূর্ণন কোণ মানে এইগুলা, এই কোণগুলা কত ডিগ্রি আসলে আমরা বুঝবো কি করে। তো তোমরা তো এটা তো জানো, একটা বৃত্ত যদি আমরা এরকম করি, দেখো 4টা 90, অর্থাৎ কেন্দ্রে যদি একটা বৃত্তক্ষেত্র তৈরি হয় অবশ্যই তার মান কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে এই পুরোটা সমান যদি আমরা জানি 360 ডিগ্রি। এখন এখানে ত্রিভুজ কয়টা, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করো কত হয় 60 ডিগ্রি। অর্থাৎ একটা সুষম ষড়ভুজ যদি হয় তাহলে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রে ঘূর্ণন কত ডিগ্রি 60 ডিগ্রি। যদি দেখো এটা যদি 60 ডিগ্রি হয় এবং এটা সুষম ষড়ভুজ অর্থাৎ 6টা সমান অংশে তাদেরকে বিভক্ত করছে, তাহলে দেখো এইখানে যদি এটা যদি 60 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, বাকি দুইটা কোণের সমষ্টি হবে কত আমাদের 120 ডিগ্রি। অর্থাৎ এটাও 60 এটাও 60, তাহলে এইটা 60 এইটা 60 মানে কি এটাও 60। অর্থাৎ তাদের বাইরের যে কোণগুলো, এই কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হবে, বাইরের কোণগুলো হচ্ছে কত 120 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি বাইরে এখানে কত একটা সুষম ষড়ভুজের বাইরে হবে কত 120 ডিগ্রি এবং তাদের কেন্দ্রে ঘূর্ণন কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। তবে কখনোই এদের মাত্রা, ঘূর্ণন মাত্রা 4 হবে না। এটা হলো আমাদের সুষম ষড়ভুজের অ্যান্সার। তাহলে আমরা কত পেয়েছি, একটা পাবো আমরা কেন্দ্রে 60 ডিগ্রি এবং তাদের বাইরের যে কৌণিক বিন্দুতে যে কোণগুলো তৈরি হয় সেটা হচ্ছে কত 120 ডিগ্রি। এটা হলো এদের অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কোশ্চেন চলে আসবো, এই কোশ্চেনটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, আসলে এই অঙ্কটা আমরা এমসিকিউর জন্য করব, কি আজব, কিন্তু এটি তো খুবই ছোট। দেখো আমরা যে কাজটা করব আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে 2x আছে, উপরে আমাদের 2 টু দি পাওয়ার x আছে, তাহলে অবশ্যই কেটে দেওয়া যায়, হ্যাঁ যায়। তাহলে দেখো এখানে আমরা 2 টু দি পাওয়ার x আছে, আমরা 7 রেখে দিতে পারি, 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কাটা, কিন্তু এই 1 একে খালি যাবে কখনোই না, এই 1 যাবে কার উপরে 2 এর পাওয়ার, অর্থাৎ এখানে আছে 2 ইনটু 1, তারপরে আছে কত 13, এই 2x কাটা, এটাই হলো আমাদের অ্যান্সার। 7 দুগুণে কত হয় 14 বিয়োগ 13 অর্থাৎ 1, এটার অ্যান্সার হলো 1। দেখো আমাদের এটা করতে কিন্তু মাত্র 2 সেকেন্ড লাগে। এরপরে লাস্ট যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা নিয়ে তো অনেক সমস্যা তৈরি হয়, কি ব্যাপার কতক্ষণ লাগবে কি হবে, অনেক সমস্যা। দেখো 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে 9x² প্লাস 30x
কোন সংখ্যাটা যোগ করলে আসলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা আমরা বুঝতে হলে আমাদের যে কাজটা করতে হবে, তুমি এটা এ কে জানো, এ জানো, এ কে যদি আমরা বর্গ করি কত হয়, আমরা 9x² কে কিন্তু লিখতে পারি 3x², কোনো সমস্যা নাই। কিন্তু যখন এটা তুমি a প্লাস হোল স্কয়ার সূত্র বসাবে তখন অটোমেটিক 2 চলে আসবে। এখন তোমার a জানা, a কত 3x। এখন তুমি চিন্তা করো যে এর সাথে কত কত গুণ করলে 30x হয়, 3 দুগুণ 6। তো অবশ্যই আমরা জানি এখানে যদি 5 গুণ করি তাহলে এখানে আমরা পাবো কত 30x। তাহলে আমাদের এইটা ভাঙানো কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু বুঝে ফেলছি অবশ্যই আমাদের b আছে এখানে কত 5। অর্থাৎ এইখানে যে 5টা পেলাম আমরা, এই 5 এর বর্গ করো, বর্গ করলে কত পাচ্ছি আমরা 25। তাহলে আর কোনো সমস্যা নাই। অর্থাৎ এর সাথে আমরা যদি 25 যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বিশ্বাস হয় না? দেখো তাহলে আমরা এখানে 5 আছে, 5 স্কয়ার করে দিই। যদি 5 স্কয়ার করে দিই, দেখো এখানে সূত্রকার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার 3x প্লাস 5 হোল স্কয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারবে। এইভাবে আসলে এমসিকিউ গুলা খুব সহজে খুব দ্রুত সলভ করা যায়। তো এই ধরনের যতগুলো সমস্যা তোমাদের মনে হয় টেস্ট পেপারের প্রশ্ন খুঁজে খুঁজে বের করলে, তো সবগুলো প্রশ্ন যদি আমাদের পাঠাও, আমরা সপ্তাহে একটা ক্লাস করাবো পুরা সমস্যার উপরে। যার যত সমস্যা আছে, যার যে কোনো সাবজেক্টে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা সপ্তাহে একটা আমরা ক্লাস দেবো। সেটা হলো শুক্রবার। এবং এই ক্লাসের নাম থাকবে অনুরোধের আসর। ক্লাসের নাম অনুরোধের আসর, চাওয়া পাওয়া। কি? চাওয়া পাওয়া। অর্থাৎ তোমরা অনুরোধ করেছো, তোমরা চেয়েছো, আমরা দিয়েছি, অর্থাৎ তোমরা পেয়েছো। তো এই হলো আমাদের ক্লাস অনুরোধের আসর, চাওয়া পাওয়া। সপ্তাহে একটা ক্লাস থাকবে, সেটা হলো শুক্রবারে। এই একটা সপ্তাহের ভিতরে তোমরা যতগুলো পড়া আছে, যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের পড়া শেষ করে তার ভিতরে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সলভ করবো যে কোনো ক্লাসে। ওকে, ভালো থাকো আজকের মতো।